সোমবার 12ই অক্টোবর 2020 সাল, বাংলা 27শে আশ্বিন 1427 খ্রিস্টাব্দ। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শ্রোতা বন্ধুরা, আমরা গত সপ্তাহের ধারাবাহিকতায় ক্যানবেরায় অবস্থিত ডক্টর তানভীর হোসেন, যিনি একজন বিজ্ঞান লেখক, তার আরো দুটি প্রবন্ধ আমরা পেশ করব। আমাদের আজকের দুটি প্রবন্ধ হলো টাইম ট্রাভেল এবং ব্ল্যাক হোল, হোয়াইট হোল এবং কোয়ান্টাম স্পেস টাইম। ব্ল্যাক হোল, হোয়াইট হোল এবং কোয়ান্টাম স্পেস টাইম। বিজ্ঞানীদের চিন্তা ভাবনার ব্যাপ্তি মাঝে মাঝে অলীক কল্পনাকেও হার মানিয়ে দেয়। আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের কথাই ধরুন। আইনস্টাইনের তত্ত্ব অনুসারে মহাবিশ্বের স্থান এবং কাল একই সূত্রে গাঁথা। যদিও সাদা চোখে আমরা স্থান এবং কালকে আলাদা মনে করি, কিন্তু আইনস্টাইনের মতে প্রকৃতপক্ষে স্থান এবং কালের যৌথ বুননেই মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন স্পেস টাইম। আইনস্টাইন বলেছেন, বস্তুর ভরের কারণে স্পেস টাইমের মধ্যে এক ধরনের বক্রতা সৃষ্টি হয়। এই বক্রতাকেই আমরা মহাকর্ষ বল হিসেবে দেখি। স্পেস টাইমকে আমরা একটি রাবারের চাদরের সাথে তুলনা করতে পারি। এই চাদরের উপর আমরা যদি একটি সীসার বল রাখি, তাহলে বলটির ভরের কারণে এর চারপাশে রাবারের চাদরটি পাকা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবেই সূর্যের ভরের জন্য তার চারপাশে স্পেস টাইমের মধ্যে এক ধরনের বক্রতা সৃষ্টি হয়েছে, আর সেটিকে অনুসরণ করেই পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। ঠিক একইভাবে সূর্য প্রদক্ষিণ করছে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে। যে বস্তুর ভর যত বেশি হবে, তার চারপাশে বক্রতার পরিমাণও তত বেশি হবে। সেজন্যই তার মহাকর্ষ বলও হবে তত বেশি। এভাবেই আইনস্টাইন তার তত্ত্বে মহাকর্ষ বলের ব্যাখ্যা দিয়েছেন। তার মতে মহাকর্ষ বল হল স্পেস টাইমেরই একটি বৈশিষ্ট্য। এরকম যুগান্তকারী ধারণা আইনস্টাইনের আগে আর কারো মাথায় আসেনি। তার আবিষ্কৃত সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব গত 100 বছরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ভুল প্রমাণিত হয়েছে। পরবর্তীকালে বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন কিছু চমকপ্রদ বস্তুর সন্ধান পেয়েছেন যেগুলো বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ব্ল্যাক হোল বা কৃষ্ণবিবর। ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক বস্তু যার প্রবল মহাকর্ষ বলের প্রভাবে এর ভেতর থেকে আলোক রশ্মি সহ কোন ধরনের সিগন্যালই বের হতে পারে না। ব্ল্যাক হোলের ভেতরটি সম্পূর্ণ অন্ধকার। সেজন্য ব্ল্যাক হোলকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। একে শনাক্ত করতে হয় পরোক্ষভাবে। ব্ল্যাক হোলের কাছাকাছি একটি নির্দিষ্ট সীমারেখা থাকে, যেটা একবার অতিক্রম করলে সেখান থেকে ফেরার আর কোনো উপায় থাকে না। এই সীমার ভিতরে যে কোনো বস্তুকেই ব্ল্যাক হোল গ্রাস করে নেয়। এই সীমারেখাটির নাম হল ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। ব্ল্যাক হোলকে শনাক্ত করতে হয় ইভেন্ট হরাইজনের সীমানার বাইরে থেকে। গত বছর বিজ্ঞানীরা ইভেন্ট হরাইজনের বাইরে থেকে একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছিলেন। এ প্রসঙ্গে আরেকজন বিজ্ঞানীর নাম উল্লেখ করা প্রয়োজন। তার নাম হল কার্ল শোয়ার্জশিল্ড। তিনি
তিনিও একজন জার্মান পদার্থবিজ্ঞানী। তিনি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ফিল্ড সমীকরণ সমাধান করে বস্তুর মহাকর্ষীয় ব্যাসার্ধ নির্ণয় করতে সক্ষম হন। সেজন্য কোনো বস্তুর মহাকর্ষীয় ব্যাসার্ধকে বলা হয় শোয়ারজশিল্ড ব্যাসার্ধ। ব্ল্যাক হোলের শোয়ারজশিল্ডের ব্যাসার্ধটি এর কেন্দ্র থেকে শুরু করে ইভেন্ট হরাইজন পর্যন্ত বিস্তৃত। যদিও ব্ল্যাক হোলের প্রাথমিক ধারণাটি অনেক পুরনো, কিন্তু আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটি সুদৃঢ় হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন ব্ল্যাক হোলের অভ্যন্তরে স্পেস টাইমের বক্রতাটি অসীম আকার ধারণ করেছে। এর নাম তারা দিয়েছেন সিঙ্গুলারিটি। এখানে এসে স্থান এবং কাল একাকার হয়ে গেছে, সময় গেছে থেমে। আগেই বলেছি, সর্বগ্রাসী মহাকর্ষ বলের কারণে ব্ল্যাক হোল তার চারপাশের সবকিছুকে গ্রাস করে নেয়। পদার্থবিজ্ঞানের স্বাভাবিক নিয়মগুলোই এখানে খাটে না। তাই ব্ল্যাক হোলের অভ্যন্তরে কি ঘটছে সেটা নিশ্চিত করে বলা কঠিন। কিন্তু তত্ত্বীয় পদার্থবিজ্ঞানীরা থেমে নেই। ব্ল্যাক হোলের অভ্যন্তরে এক রহস্যময় জগতের সন্ধান তারা দিয়েছেন। ব্ল্যাক হোলের আভ্যন্তরীণ চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে আপেক্ষিকতার পাশাপাশি তারা কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নিয়েছেন। কোয়ান্টাম মেকানিক্স হল পদার্থবিজ্ঞানের আরেকটি শাখা। এর কাজ কারবার হল ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু কণাদের নিয়ে। বিশাল মহাবিশ্বের চরিত্র ব্যাখ্যা করতে গেলে যেমন আইনস্টাইনের আপেক্ষিকতার প্রয়োজন হয়, তেমনি বস্তুর অভ্যন্তরের অতি ক্ষুদ্র কণাদের চরিত্র ব্যাখ্যা করতে হলে প্রয়োজন হয় কোয়ান্টাম মেকানিক্সের। সেজন্য পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম মেকানিক্সের গুরুত্ব আপেক্ষিকতার চেয়ে কোনো অংশেই কম নয়। কোয়ান্টাম মেকানিক্সের আবিষ্কর্তা হলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। আইনস্টাইনের মতো তিনিও ছিলেন একজন জার্মান পদার্থবিজ্ঞানী। কোয়ান্টাম মেকানিক্সে এনট্যাঙ্গেলমেন্ট বলে একটা আজব ব্যাপার রয়েছে। সোজা বাংলায় এর মানে হলো পরস্পর জড়িয়ে থাকা। বিজ্ঞানীরা দেখেছেন প্রকৃতিতে দুটি বস্তুকণার উদ্ভব এমন ভাবে হতে পারে যেখানে একটি বস্তুকণার কোয়ান্টাম চরিত্র ব্যাখ্যা করলে অন্য বস্তুকণাটির কোয়ান্টাম চরিত্র জানা যায়। যদিও আপাত দৃষ্টিতে দুটি বস্তুকণার মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নেই, তাদের মধ্যে অনেক দূরত্ব রয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য বন্ধনে কোয়ান্টাম জগতের একটি বস্তুকণা অন্য একটি দূরবর্তী বস্তুকণার সাথে জড়িয়ে থাকতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের পরিভাষায় একে বলা হয় এনট্যাঙ্গেলমেন্ট। এটা অনেকটা ভুতুড়ে ব্যাপারের মতো। এখানেই কোয়ান্টাম মেকানিক্সের সাথে পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মাবলীর পার্থক্য দেখা যায়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা এখন মনে করছেন কোয়ান্টাম জগতে দূরবর্তী বস্তুকণার পরস্পরের সাথে জড়িয়ে থাকার এই ব্যাপারটি দিয়ে ব্ল্যাক হোলের আভ্যন্তরীণ চরিত্র ব্যাখ্যা করা যায়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের অভ্যন্তরে স্পেস টাইমের অসীম বক্রতাটি একটি অদৃশ্য সুড়ঙ্গের আকার ধারণ করেছে। শুধু তাই নয়, স্পেস টাইমের এই সুড়ঙ্গের মাধ্যমে বিশাল মহাবিশ্বে একটি ব্ল্যাক হোল অন্য একটি ব্ল্যাক হোলের সাথে সংযুক্ত অবস্থায় থাকতে পারে। বাইরে থেকে দেখে মনে হবে ব্ল্যাক হোল দুটো লক্ষ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত, কিন্তু প্রকৃতপক্ষে স্পেস টাইমের সুড়ঙ্গের ভেতর দিয়ে তারা পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। স্পেস টাইমের ভেতরের এই অদৃশ্য সুড়ঙ্গের নাম তারা দিয়েছেন ওয়ার্ম হোল। ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো মনে হলো, ওয়ার্ম হোলের ধারণাটি অবশ্য নতুন কিছু নয়। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা করা যায়। আইনস্টাইন এবং তার সহযোগী বিজ্ঞানী নেথান রোজেন 1935 সালে লেখা এক গবেষণা নিবন্ধে এর ইঙ্গিত দিয়েছিলেন। তারা অবশ্য তখন ওয়ার্ম হোল নামটি ব্যবহার করেননি। বিজ্ঞানী মহলে তখন একে আইনস্টাইন রোজেন ব্রিজ নামে আখ্যায়িত করা হতো।
বর্তমান যুগের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা ওয়ার্ম হোলের ভেতরকার স্পেস টাইমের চরিত্র নিয়ে অনেক গবেষণা করেছেন। তাদের ধারণা, কোয়ান্টাম মেকানিক্সের এন্ট্যাঙ্গলমেন্টের ধারণাটি প্রয়োগ করেই ওয়ার্ম হোলের ভেতরে স্পেস টাইমের একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া সম্ভব। তাদের মতে ওয়ার্ম হোলের ভেতরে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের ফলে স্পেস টাইম সব একাকার হয়ে গেছে। সেজন্য একটি ব্ল্যাক হোলের অভ্যন্তরের বস্তুকণার কোয়ান্টাম চরিত্র জানা গেলে সংযুক্ত অন্য ব্ল্যাক হোলটির অভ্যন্তরীণ বস্তুকণার চরিত্র জানা যাবে। শুধুমাত্র ওয়ার্ম হোলের ভেতরেই নয়, তাদের মতে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের ফলেই সম্ভবত মহাবিশ্বের সর্বত্রই স্পেস টাইমের উৎপত্তি হয়েছে। এর নাম তারা দিয়েছেন কোয়ান্টাম স্পেস টাইম। একে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু গাণিতিকভাবে প্রকাশ করা যায়। বিজ্ঞানীরা আশা করছেন কোয়ান্টাম স্পেস টাইম এর রহস্যটি একদিন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হবে। এটি প্রমাণিত হলে পদার্থবিজ্ঞানের দুটি প্রধান স্তম্ভ, আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে একটি যোগসূত্র স্থাপিত হবে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সেটি হবে একটি বিশাল মাইলফলক। তথ্যসূত্র সায়েন্টিফিক আমেরিকান ওয়ান্ডার্স অব দি কসমস, ফল 2017। টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল বা সময়ের মাঝে পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। এ নিয়ে প্রচুর জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী ও উপন্যাস রচিত হয়েছে। ব্লকবাস্টার সিনেমাও তৈরি হয়েছে বেশ কয়েকটি। এসব কল্পকাহিনীতে দেখা যায় টাইম মেশিনে চড়ে খুব সহজেই মানুষ অতীত বা ভবিষ্যতে পরিভ্রমণ করছে। যেমন ধরুন, আপনার ইচ্ছে হলো অতীতে ফিরে যেতে। আপনি টাইম মেশিনে চড়ে ব্যাক বাটন টিপে চলে যেতে পারবেন দূর অতীতের কোনো এক ঐতিহাসিক সময়ে। আবার হয়তো আপনার ইচ্ছে হলো ভবিষ্যতের পৃথিবীটা কেমন হবে সেটা দেখতে। আপনি টাইম মেশিনের ফরওয়ার্ড বাটনে চাপ দিয়ে চলে গেলেন সুদূর ভবিষ্যতে। ব্যাপারটি মজার, কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে সময়ের মাঝে পরিভ্রমণ করা কি আদৌ সম্ভব? এ নিয়ে বিজ্ঞানী মহলে দ্বিধা বিভক্তি রয়েছে। একদল বিজ্ঞানী মনে করেন এটা আদৌ সম্ভব নয়, আরেক দল বিজ্ঞানী মনে করেন তাত্ত্বিকভাবে এটি সম্ভব হলেও বর্তমানের প্রযুক্তিতে এটা এখনো সম্ভবপর নয়, তবে ভবিষ্যতে সম্ভব হলে হতেও পারে। সময় হলো বহতা নদীর মতো, কখনো উল্টো দিকে প্রবাহিত হয় না। প্রতি মুহূর্তেই আমরা একটু একটু করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে যেটা বর্তমান, পর মুহূর্তে সেটাই অতীত। অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে আমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই অবিরাম পথ চলায় কোনো বিরতি নেই। কিন্তু বর্তমান থেকে অতীতে ফেরা কি সম্ভব? অথবা সুদূর ভবিষ্যতে চট করে কি চলে যাওয়া যাবে? এই প্রশ্নের জবাব খোঁজার আগে চলুন আমরা দেখি সময় ব্যাপারটা আসলে কি এবং কিভাবে সময়ের সূচনা হয়েছিল। আমরা জানি এখন থেকে 13.7 মিলিয়ন বছর আগে এক মহা বিস্ফোরণের বা বিগ ব্যাং এর ফলে আমাদের চেনা মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। এই মহা বিস্ফোরণের পরপরই মহাবিশ্ব প্রসারিত হওয়া শুরু করে এবং অদ্যাবধি প্রসারিত হয়েই চলেছে। এই প্রসারণের ফলে মহাবিশ্বের স্থানের সৃষ্টি হয়েছে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টি মাত্রা রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন এই মহা বিস্ফোরণের ফলে ত্রিমাত্রিক স্থানের পাশাপাশি আরেকটি মাত্রার সূচনা হয়েছিল। মহাবিশ্বে কোনো বিন্দুকে চিহ্নিত করতে হলে ত্রিমাত্রিক স্থানের পাশাপাশি এই চতুর্থ মাত্রাটিরও উল্লেখ করা প্রয়োজন। এই চতুর্থ মাত্রাটি হল সময় বা কাল। বিজ্ঞানীরা বলেছেন
মহাবিস্ফোরণের আগে স্থান এবং কালের কোনো অস্তিত্ব ছিল না। সবকিছুই একটি বিন্দুতে স্থির অবস্থায় ছিল। মহাবিস্ফোরণের ফলে একই সাথে স্থান এবং কালের সৃষ্টি হয়েছে। যদিও দৈনন্দিন জীবনে স্থান এবং কালকে আমরা আলাদা মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে স্থান কালের যৌথ গুণনেই মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে। মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে এটি প্রমাণ করেছেন। বস্তুত সময় হল মহাবিশ্বের একটি অন্যতম মাত্রা, যার প্রভাবে মহাবিশ্ব সর্বদাই পরিবর্তিত হচ্ছে। আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে সময়ের সাথে গতির একটি সম্পর্ক তুলে ধরেছেন। তিনি বলেছেন, সময় ব্যাপারটি ধ্রুব নয়, এটি আপেক্ষিক। কোন বস্তুর গতি বৃদ্ধি পেলে তার জন্য সময় স্লথ হয়ে যায়। যেমন ধরুন, দুজন যমজ ভাই, এর একজনকে রকেটে করে মহাশূন্যে পাঠানো হলো, আরেক ভাই পৃথিবীতেই অবস্থান করছে। ধরা যাক মহাশূন্যের রকেটটি আলোর গতির কাছাকাছি গতিতে 5 বছর চলার পর পৃথিবীতে আবার ফিরে এলো। পৃথিবীতে ফিরে আসার পর দেখা যাবে ওই 5 বছরে পৃথিবীতে 36 বছরের সমান সময় পার হয়ে গেছে। এর কারণ হলো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে প্রচন্ড গতির কারণে রকেটের ভেতর সময় স্লথ হয়ে গিয়েছিল। সেজন্য এক ভাইয়ের কাছে রকেটের ভেতর যে সময়কে মনে হয়েছে 5 বছর, অন্য ভাইটির কাছে সে সময় পৃথিবীতে কেটেছে পুরো 36 বছর। ভ্রমণ শেষে মহাশূন্যচারী ভাইটি তার পৃথিবীতে অবস্থানকারী যমজ ভাইটির চেয়ে বয়সে 31 বছর ছোট হয়ে যাবে। শুধু তাই নয়, সে ফিরে আসবে 31 বছর পরের ভবিষ্যৎ। তার চেনা পৃথিবী তখন অনেক পরিবর্তিত হয়ে গেছে। একে অনেকের কাছে বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু বিজ্ঞান বলে এটি সম্ভব। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় টাইম ডাইলেশন বা সময় প্রসারণ। এর সপক্ষে অনেক পরীক্ষামূলক প্রমাণও রয়েছে। মজার ব্যাপার হলো, বাস্তবেও এর প্রয়োগ দৈনন্দিন জীবনে আমরা এখন করছি। আজকাল গাড়িতে পথ নির্দেশনার জন্য জিপিএস স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়। এসব স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক উঁচুতে মহাশূন্যে অবস্থান করছে। এদের গতি আলোর গতির কাছাকাছি নয়, সেকেন্ডে মাত্র 3.9 কিলোমিটার, আর আলোর গতি হলো সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুতরাং এসব স্যাটেলাইটের গতি হলো আলোর গতির একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। কিন্তু তারপরও এই গতির কারণে জিপিএস স্যাটেলাইটের ঘড়িগুলো প্রতিদিন 38 মাইক্রোসেকেন্ড করে স্লো হয়ে যায়। টাইম ডাইলেশনের ব্যাপারটির দিকে লক্ষ্য রেখেই জিপিএস স্যাটেলাইটের ঘড়িগুলোকে পর্যায়ক্রমে ক্রমাঙ্কন করা হয়। এটা না করা হলে জিপিএস স্যাটেলাইটগুলো সঠিকভাবে কাজ করত না। তাহলে টাইম ডাইলেশনের ব্যাপারটিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ থেকে কি ঘুরে আসা সম্ভব? তাহলে টাইম ডাইলেশনের ব্যাপারটিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ থেকে ঘুরে আসলে মন্দ হয় না, তাই না? কিন্তু সমস্যা হলো, আলোর গতির কাছাকাছি গতিতে চলার মতো কোনো যানবাহন মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। এছাড়াও আরেকটি সমস্যা রয়েছে, সেটি হলো আলোর গতিতে চললে কোনো বস্তুর ভর হয়ে যাবে অসীম এবং দৈর্ঘ্য হবে শূন্য। এটাও আইনস্টাইন তার সমীকরণের মাধ্যমে দেখিয়েছেন। সেজন্য আলোর গতিতে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে নয়। এজন্য আইনস্টাইন টাইম ট্রাভেল নিয়ে নিজেই যথেষ্ট সন্দিহান ছিলেন। তবে টাইম ট্রাভেলের আরেকটি সম্ভাব্য উপায় রয়েছে, কিন্তু এক্ষেত্রেও আমাদের আইনস্টাইনের শরণাপন্ন হতে হবে। আগেই বলেছি, স্থান কালের যৌথ গুণনেই মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে।
স্পেস টাইমকে আমরা একটি রাবারের চাদরের সঙ্গে তুলনা করতে পারি। এই চাদরের উপর আমরা যদি একটি সীসার বল রাখি, তাহলে বলটির ভরের জন্য এর চারপাশে রাবারের চাদরটি বাঁকা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবেই সূর্যের ভরের জন্য তার চারপাশের স্পেস টাইমের মধ্যে এক ধরনের বক্রতা সৃষ্টি হয়েছে, আর সেটিকে অনুসরণ করেই পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। ঠিক একইভাবে সূর্য প্রদক্ষিণ করছে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে। যে বস্তুর ভর যত বেশি হবে, তার চারপাশে বক্রতার পরিমাণও তত বেশি হবে। সেজন্যই তার মহাকর্ষ বলও হবে তত বেশি। এভাবেই আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে মহাকর্ষ বলের ব্যাখ্যা দিয়েছেন। এরকম যুগান্তকারী ধারণা আইনস্টাইনের আগে আর কারো মাথায় আসেনি। তার আবিষ্কৃত সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব গত 100 বছরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে প্রমাণিত হয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বকে কাজে লাগিয়ে টাইম ট্রাভেল করা সম্ভব। সেজন্য মহাকর্ষ বলকে ব্যবহার করতে হবে। এ ব্যাপারে ফ্র্যাঙ্ক টিপলার নামে একজন জ্যোতির্বিজ্ঞানী একটি অভিনব পদ্ধতির কথা বলেছিলেন। তিনি বলেছেন, সূর্যের চেয়ে 10 গুণ ভারী কোনো বস্তুকে যদি সিলিন্ডারের আকৃতি দেয়া যায় এবং সেটাকে যদি প্রচন্ড গতিতে ঘোরানো যায়, তাহলে ওই সিলিন্ডারের ভিতর স্পেস টাইমের চাদরের মধ্যে একটি সুড়ঙ্গ সৃষ্টি হবে, যার ভেতর দিয়ে অতীতে ভ্রমণ করা সম্ভব। তিনি তাত্ত্বিকভাবে তার ধারণাটি প্রকাশ করেছিলেন, কিন্তু বলাই বাহুল্য এটিকে বাস্তবে রূপ দেওয়ার মতো প্রযুক্তি মানুষের হাতে নেই। সেজন্য এটাকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতোই মনে হবে। তবে বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন কিছু চমকপ্রদ বস্তুর সন্ধান পেয়েছেন যেগুলো বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর। ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক বস্তু যার প্রবল মহাকর্ষ বলের প্রভাবে এর ভেতর থেকে আলোক রশ্মি সহ কোনো ধরনের সিগন্যালই বের হতে পারে না। ব্ল্যাক হোলের ভেতরটি সম্পূর্ণ অন্ধকার। ব্ল্যাক হোলের ভেতর স্পেস টাইমের বক্রতাটি অসীম আকার ধারণ করেছে। বিজ্ঞানীরা একে বলেন সিঙ্গুলারিটি। তাদের মতে ব্ল্যাক হোলের অভ্যন্তরে এটি একটি অদৃশ্য সুড়ঙ্গের আকার ধারণ করেছে। শুধু তাই নয়, স্পেস টাইমের এই সুড়ঙ্গের মাধ্যমে বিশাল মহাবিশ্বে একটি ব্ল্যাক হোল অন্য একটি ব্ল্যাক হোলের সাথে সংযুক্ত অবস্থায় থাকতে পারে। বাইরে থেকে দেখে মনে হবে ব্ল্যাক হোল 2 লক্ষ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত, কিন্তু প্রকৃতপক্ষে স্পেস টাইমের সুড়ঙ্গের ভেতর দিয়ে তারা পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। স্পেস টাইমের ভেতরের এই অদৃশ্য সুড়ঙ্গের নাম তারা দিয়েছেন ওয়ার্ম হোল। ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো মনে হলেও ওয়ার্ম হোলের ধারণাটি অবশ্য নতুন কিছু নয়। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা করা যায়। আইনস্টাইন এবং তার সহযোগী বিজ্ঞানী নেথান রোজেন 1935 সালে লেখা এক গবেষণা নিবন্ধে এর ইঙ্গিত দিয়েছিলেন। তারা অবশ্য তখন ওয়ার্ম হোল নামটি ব্যবহার করেনি। বিজ্ঞানী মহলে তখন একে আইনস্টাইন রোজেন ব্রিজ নামে আখ্যায়িত করা হতো। অনেক বিজ্ঞানী ওয়ার্ম হোলকে মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার শর্টকাট রাস্তা মনে করেন। তাদের মতে ওয়ার্ম হোলের ভেতর দিয়ে পরিভ্রমণ করে সম্পূর্ণ ভিন্ন স্থানে এবং ভিন্ন সময়ে গিয়ে উপস্থিত হওয়া সম্ভব। যদিও এ ব্যাপার নিয়ে বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ এখনো আসেনি। আরেকদল বিজ্ঞানী মনে করেন গবেষণাগারে প্রচন্ড শক্তিশালী মহাকর্ষ বলের ক্ষেত্র সৃষ্টি করে স্থান কালের চাদরের মধ্যে কৃত্রিম সুড়ঙ্গ তৈরি করে তার ভেতর দিয়ে অতীতে ফিরে যাওয়া যাবে। তবে
তবে এতটা শক্তিশালী মহাকর্ষ বল সৃষ্টি করার মতো প্রযুক্তি মানুষের হাতে এখনো নেই। তবে ভবিষ্যতে হলেও হতে পারে বলে অনেক বিজ্ঞানী মনে করেন। প্রথমেই বলেছি, সময় পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই। সেটি মাঝে মাঝে বিজ্ঞানীদের মধ্যেও পরিলক্ষিত হয়। তবে এ ব্যাপারে কিছু কূটাভাস রয়েছে, সেগুলো একটু আলোচনা করা দরকার। যেমন ধরুন, কেউ যদি অতীতে ফিরে গিয়ে তার নিজের দাদাকেই ছোট বয়সে হত্যা করে আসে, তাহলে কি হবে? তাহলে তো তার নিজেরই বাবার জন্ম হবে না, এবং ফলে তার নিজেরও জন্ম হবে না। তাহলে সে তার দাদাকে হত্যা করবে কিভাবে? টাইম ট্রাভেলের ক্ষেত্রে একে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তারপর ধরুন, আমরা ভাবছি ভবিষ্যতের মানুষ টাইম ট্রাভেল করার মতো প্রযুক্তি অর্জন করবে। তাহলে এতদিনে ভবিষ্যৎ থেকে বেশ কিছু মানুষের অতীতে অর্থাৎ আমাদের বর্তমানে চলে আসার কথা ছিল, কিন্তু তাদেরকে কোথাও তো দেখা যাচ্ছে না। সেজন্য অনেক বিজ্ঞানী বলেন, টাইম ট্রাভেল ব্যাপারটি তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে বেশ গোলমেলে। পৃথিবীতে বর্তমান নিয়েই আমরা অনেক সমস্যায় রয়েছি। এর মাঝে অতীত এবং ভবিষ্যৎকে টেনে আনলে সমস্যা বাড়বে বই কমবে না। সেজন্য টাইম ট্রাভেল ব্যাপারটি আপাতত গল্প, উপন্যাস এবং সিনেমাতেই থাকে, বাস্তবে নয়। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaredio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকে অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি শামসুদ্দিন শাফি, বিপ্লব। শুভরাত্রি।